অন্তর করতে হবে। এখন পর্যন্ত এই সফর সঙ্গীতের সংখ্যা 27 জন। সফরের প্রথম দিন অর্থাৎ 21শে জুন 2026 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে স্বাগত হবেন। পরদিন 22শে জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য, বিনিয়োগ, সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। বিশেষত মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। এ সফরে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। এই সফরে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্বাক্ষরিত হবার কথা রয়েছে। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরো কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত আলোচনাধীন রয়েছে। আমরা আশা করছি তার মধ্যেও কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে। দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীরা ওই স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মালয়েশিয়ার প্রাইভেট সেক্টরের সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎকারের সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকার প্রধান একটি যৌথ সম্মেলন অংশগ্রহণ করবেন এবং মালয়েশীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। মালয়েশিয়ার সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। আমরা আশাবাদী এ সফর দুই ভাতৃমৈত্রী মুসলিম দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আমাদের সম্পর্ককে আরো সুদৃঢ় সফল করবে। এ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফরের উপর আমি আলোকপাত করব। আপনারা জানেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ ও বহুমাত্রিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। চীন বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, কৌশলগত অংশীদার এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও উন্নয়ন সহযোগী। বর্তমানে দুই দেশের সম্পর্ক কম্প্রেহেনসিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনার পর্যায়ে উন্নীত হয়েছে, যা পারস্পরিক শ্রদ্ধা, আস্থা এবং সহযোগিতার ভিত্তিতে ক্রমে সম্প্রসারিত হচ্ছে। গত মে মাসে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী চীনের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে চীন সফর করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয়ে একটি ফলপ্রসূ আলোচনা করেন। তারই ধারাবাহিকতায় গণচীনের মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সেলেন্সি মিস্টার লি কিয়াং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আগামী 24 থেকে 26শে জুন 2026 তারিখে বেইজিং এ সরকারি সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মাননীয় প্রধানমন্ত্রী এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সাথে দুটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। একই সময়ে দালিয়নে অনুষ্ঠিত দি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও মিস্টার আলিউস জুয়াংগি আগামী 23শে জুন 17তম অ্যানুয়াল মিটিং অফ দি নিউ চ্যাম্পিয়ন্স, যা
আন্তর্জাতিক অঙ্গনে সামার ডাভোস হিসেবে অধিক পরিচিত, তাতে অংশগ্রহণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। WEF এর এই সম্মেলনে সরকার প্রধান, নীতি নির্ধারক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, উদ্ভাবক এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন অবস্থা, ভবিষ্যতের পৃথিবীর প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করেন, মত বিনিময় করেন। মাননীয় প্রধানমন্ত্রী দালিয়ানে এ সম্মেলনে অংশগ্রহণ করবেন। প্রস্তাবিত কর্মসূচি অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী 22 জুন বিকালে কুয়ালালামপুর থেকে দালিয়ানের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় দালিয়ানে পৌঁছাবেন। পরদিন WEF এর প্রেসিডেন্ট ও সিইওর সাথে তার বৈঠক করবার কথা রয়েছে এবং সামার দাভোসে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সরকার প্রধান যেমন কাজাখস্তান, মঙ্গোলিয়া, গিনি, দক্ষিণ কোরিয়া ইত্যাদি দেশের সাথে তাদের সরকার প্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবার কথা রয়েছে। বৈঠকের সময়সূচি এখনো আলোচনাধীন। বিকালে তিনি ক্লাইমেট লিডারশিপ ইন শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক একটি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। সন্ধ্যায় চীনের মাননীয় প্রধানমন্ত্রী মিস্টার লি কিয়াং কর্তৃক আয়োজিত স্বাগত নৈশভোজে মাননীয় প্রধানমন্ত্রী যোগ দেবেন। 24 জুন সকালে মাননীয় প্রধানমন্ত্রী সামার দাভোসের 17তম বার্ষিক সভার মূল ওপেনিং বা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আপনারা জানেন এবারে এই সম্মেলনের প্রতিপাদ্য হলো ইনোভেটিং অ্যাট স্কেল। ওই দিন এই অনুষ্ঠানে অংশগ্রহণের পর দুপুরে তিনি ট্রেন যোগে বেজিং এর উদ্দেশ্যে যাত্রা করবেন। বেজিং এ উনি রাষ্ট্রীয় অতিথি ভবন দাইয়াত্রী স্টেট গেস্ট হাউসে থাকবেন। পরদিন সকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে চীনের মিনিস্টার অফ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অফ CPC সেন্ট্রাল কমিটি, পানি সম্পদ মন্ত্রী, সিটকা চেয়ারম্যান ও চেয়ারম্যান এক্সিম ব্যাংকের সাথে আলাদা করে বৈঠক হবার কথা রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম নামের একটি বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখবেন এবং চীনের ব্যবসায়ীদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা তুলে ধরবেন এবং বাংলাদেশে বিনিয়োগের জন্য আহ্বান করবেন। বিকেলে চীনের গ্রেট হলে মাননীয় প্রধানমন্ত্রী হিজ এক্সিলেন্সি মিস্টার লি কিয়াং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন, যেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরো কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আরো বিশদ আলোচনা হবে। বৈঠকের পর উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এরপর মাননীয় প্রধানমন্ত্রী তার সম্মানে চীনের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভা ও ব্যাখ্যাটি যোগ দেবেন। পরদিন 26 জুন চেয়ারম্যান অফ দি স্ট্যান্ডিং কমিটি অফ ন্যাশনাল পিপল কংগ্রেস অর্থাৎ আমাদের মাননীয় স্পিকারের সমতুল্য যে তাদের যে পজিশন রয়েছে তার প্রধান মিস্টার ঝাও লেজি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবেন। এরপর তিনি চীনের মহামান্য রাষ্ট্রপতি হিজ এক্সেলেন্সি মিস্টার শি জিনপিং এর সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। বৈঠক শেষে ওই দিন তিনি বিকেলে বেজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সন্ধ্যায় ঢাকায় অবতরণ করবেন। এই বেজিং এ আমাদের সফর সঙ্গী সংখ্যা এখন পর্যন্ত 28 জন এবং মোটামুটি আমরা উভয় ক্ষেত্রেই সফর সঙ্গীর সংখ্যা যৌক্তিক রাখার চেষ্টা করেছি। এছাড়া 26 জুন বেজিং এ মাননীয় প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারেও সেখানকার যোদ্ধা এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে। এই সফরে কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ যা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা আশা করি এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আমরা আশা করি। এই সফরের মাধ্যমে ভাতৃপ্রতিম দেশ মালয়েশিয়া ও চীনের সাথে বাংলাদেশের
বিদ্যমান সম্পর্ক আরো গভীর এবং বিস্তৃত হবে বলে আমরা আশা করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুব অল্প সংখ্যক প্রশ্ন নিব এবং আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে আপনাদের প্রশ্নগুলো মালয়েশিয়া এবং চীন সফরের সাথে সম্পৃক্তই থাকে। অন্য প্রশ্নের উত্তর হয়তো আজকে আমরা দেব না। থ্যাংক ইউ। প্লিজ। আমি বাংলাদেশের যে রিভার ক্লোজ আছে তার মধ্যে 60% হচ্ছে যমুনাতে দেখে আসছে। যমুনার উজানি, যমুনা ব্রহ্মপুত্র উজানি যে জ্যাকবসেন নদীতে আছে সেখানে মেগা ড্যাম দেখা হচ্ছে। যে তো এই বিষয়টা আমরা তুলব কিভাবে করতে পারি? এবং স্যার আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে পদ্মা বহুমুখী যে প্রকল্প যেটিতে চীনের অর্থায়নের কথা শোনা যাচ্ছে সেটি আমাদের এজেন্ডায় থাকছে কিনা, এবং তিস্তা নিয়ে দীর্ঘদিন ধরে চীনের সঙ্গে আলাপ হচ্ছে। এটা আগের আমাদের সরকার, আগের দুটো সরকারি আলোচনা সেই গতবার সাবেক অন্তর্ভুক্ত সরকারের প্রধান উপদেষ্টার সফরের আলোচনা ছিল, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সফরের সময় যে আলোচনা ছিল সেই বিষয়ে কোনো অগ্রগতি হবে জি, সমন্বিত নদী ব্যবস্থাপনা বা ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট একটা আলোচনার বিষয়, এবং আমি ধারণা করি সেই আলোচনা অনেক বিস্তৃত এবং সম্প্রসারিত। সেখানে আপনারা যে প্রসঙ্গগুলো তুলেছেন তিস্তাতে আলোচনা হবেই বলে আমি ধারণা করি। আমরা তো দুর্বশের প্রসঙ্গ, সেছাড়া অন্যান্য নদী ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্র থেকে আরো আলোচনা বিস্তৃত হবে। সংখ্যাটা দিয়ে দিব আলোচনার পরে। বহু চুক্তি এখন আমাদের মধ্যে, এই চুক্তি ঠিক না, এমওইউ মোটামুটি আলোচিত হয়েছে, যেটা স্বাক্ষর হবে। আরো কিছু আলোচনা দিয়ে আছে। সংখ্যাটা এখন আমরা 15 থেকে 17টা মোটামুটি নিশ্চিত যে সমঝোতা সামনে আরো 2টা চুক্তি সমঝোতা সামনে চীনের কথা আপনি পরে আপনাকে ডিটেল দিয়ে দেন। আমরা 15 থেকে 17টি সমঝোতা স্মারক চীনের সাথে স্বাক্ষর হবে বলে আশা করছি। 13টা চুক্তি, 13টা এমওইউ, 2টা চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রটোকল। বলে না টেক দ্য ফোন। 13টা চুক্তি, সরি 13টা এমওইউ, 2টো চুক্তি, একটা অ্যাকশন প্ল্যান, একটা অ্যাকশন প্ল্যান, একটা প্রটোকল। এটা এখন পর্যন্ত আমরা ইয়ে করেছি। হ্যাঁ, জি, আপনি ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে বলেছেন যে বাংলাদেশ এবং চীনের সঙ্গে যে আমাদের সহযোগিতা কম্প্রিহেনসিভ টেকনিক পার্টনারশিপ, এই ভিজিটের মধ্যে দিয়ে সেটা আরো গভীর হবে এবং নিবিড় হবে। আমরা জানি যে প্রেসিডেন্ট শি জিনপিং যখন এসেছিলেন 2016 সালের অক্টোবরে এই কম্প্রিহেনসিভ টেকনিক পার্টনারশিপ এর অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তখন পিআরআইতে আমরা এগিয়েজ হয়েছিলাম। তো তার আলোকে অলরেডি স্ট্র্যাটেজিক কম্প্রিহেনসিভ পার্টনারশিপ আছে, সেটা যদি ঘনিষ্ঠ হয় এই ইস্যুটা একটু ইলাবোরেট করবেন কিনা? আমরা চীনের কোনো ইনিশিয়েটিভ এগেজ হচ্ছে কিনা, গ্লোবাল চারটে ইনিশিয়েটিভ আছে, তার কোনোটাতে এবার আমরা যুক্ত হচ্ছি কিনা অফিসিয়ালি? প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যে 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। আমরা সফরের পরই বলতে পারবো যে তার কটি উদ্যোগে আমরা যোগ দিচ্ছি বা যোগ দিচ্ছি না। তবে আমরা একথা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই, এবং প্রেসিডেন্ট শি যে বিশ্ব নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। আচ্ছা, 4-5টা প্রশ্ন কোটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমার বলার অবস্থা তো দেখছেন। আচ্ছা বলেন, জি আপনি বলুন। বল শাহরিয়ার বলুন। আপনি 4টা উদ্যোগের কথা বললেন যে ইনিশিয়েটিভ, তার মধ্যে একটা হচ্ছে গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ। এই বিষয়ে বাংলাদেশের পজিশন? I think I have responded to it already.
We all consider very good initiative. We are appreciative of this. But whether we will participate or not, সেটা সফরের পরেই বলি। এটা এখন আলোচনা করি। স্যার থ্যাংক ইউ। আমার প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সামরিক সক্ষমতা বিকাশে চীনের অংশীদারিত্বে এবার কিছু আমরা আলোচনায় ভাবছি কিংবা আলোচনা করে থাকি কিনা, ক্রয় বিক্রয় কিংবা ভবিষ্যতের সক্ষমতা এবং স্ট্রেনথেন করার জন্য। চীন সামরিক ক্ষেত্রে চীনের সাথে আমাদের যোগাযোগ এবং দ্বিপাক্ষিক একটা সম্পর্ক রয়েছে। ক্রয় বিক্রয় করবো কিনা এই সফরে, সেটা মনে হয় ওই মানে লিডারশিপ পর্যায়ে ওইগুলো আসলে যে আলোচনা হয় না। Those are left to the details are easily left at the operative level. তো নিশ্চয়ই আমরা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। জি আপা প্লিজ। জি আমি একটু জানতে চাচ্ছিলাম যে এরকম কোনো কিছু কি ফিগার আউট করা হয়েছে কিনা কিংবা করা যাচ্ছে কিনা যে আমরা চীন তো আমাদের অনেক বড় সহযোগী, আমরা যে বিনিয়োগটা আমরা কিরকম তাদের কাছে চাইতে পারি কিংবা চাইবো, এরকম কিছু আলোচনা হয়েছে কিনা? আবার একটু বলবেন। আমি ইনভেস্টমেন্ট প্যাকেজের ব্যাপারে বলছিলাম যে আমাদের দিক থেকে কোনো রিকোয়ারমেন্ট বা আমরা এরকম একটা অ্যামাউন্ট চাবো, এমন কিছু কি কোনো ফিগার আউট করা হয়েছে? দেখুন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বেসিক্যালি আমরা বিভিন্ন প্রাইভেট সেক্টরের সাথে যোগাযোগ করছি এবং প্রাইভেট সেক্টরের আপনারা জানেন যে চীনের একটি সুনির্দিষ্ট অর্থনৈতিক জোন বাংলাদেশে গড়ে ওঠার কথা রয়েছে, সেই অনুযায়ী কাজও হচ্ছে। সেখানে বিভিন্ন প্রাইভেট সেক্টরের সাথে মাননীয় লিডারশিপের সাথে অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষাৎ হবে এবং আপনি এও জানেন যে যেটা আমরা বলেছি যে একটা ইনভেস্টমেন্ট ফোরাম হবে। সুতরাং নিশ্চয়ই আমরা চীনা বিনিয়োগ বাংলাদেশে চাই। মালয়েশিয়া প্রশ্নটা হচ্ছে যে মালয়েশিয়ার শ্রমবাজারের এখন যে অবস্থা পরিস্থিতি, তার পেছনে দুজন ব্যক্তি সর্বোচ্চ দায়ী। একজন হল রুহুল আমিন এবং আমিনুল ইসলাম, এবং আমরা তাদেরকে প্রত্যাবর্তন চেয়েছিলাম সরকারিভাবে। যেহেতু পিএম এই সফরে যাচ্ছে, বিষয়টি উদ্বেগ নিয়ে আলোচনায়। আরেকটি বিষয় হচ্ছে যে ভূরাজনৈতিক কারণে আমরা আর্থিক ব্যবস্থাপনায় রাশিয়ার সঙ্গে অনেক পেমেন্ট পরিশোধ করতে পারছি না, আমাদের উন্নয়ন থমকে আছে। এবং এর আগে আমরা চীনের মাধ্যমে রাশিয়ার আর্থিক লেনদেন সেটেলমেন্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু চীনের কি বলে এটাকে লেভি বা আদার্স চার্জ বেশি হতে আমরা সেল করতে পারিনি। যেহেতু পিএম এই সফরে যাচ্ছে, এই বিষয়টিকে আমরা আবার তুলব কিনা? আমরা নিশ্চয়ই মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের আরো কর্মী নেবার জন্য অনুরোধ করব, কিন্তু আপনারা যারা মালয়েশিয়ার শ্রমবাজার ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়ার বিদেশি শ্রমিক আনার ক্ষেত্রে, এবং সেটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, অন্যান্য সব দেশের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা বর্তমানে বিদ্যমান, তারা সেই পুরো প্রক্রিয়াটাকে একটা রিভিউ প্রসেসের মধ্যে নিচ্ছে। সুতরাং আমরা মনে করি যখন রিভিউ প্রসেসটা শেষ হবে তখন বাংলাদেশ অগ্রাধিকার পাবে। আমাদের তরফ থেকে তো অবশ্যই তাদের অনুরোধ করা হবে। সেই সাথে আমি মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে এটা দ্বিপাক্ষিক রিলেশনশিপটাকে, সম্পর্কটাকে আরো কম্প্রিহেন্সিভ দেখবে। মালয়েশিয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম মুসলিম দেশ যা বাংলাদেশকে স্বীকৃতি জানিয়েছিল। মালয়েশিয়াতে একটা গত আসিয়ানের লাস্ট চেয়ার ছিল মালয়েশিয়া, এবং আপনারা জানেন আসিয়ানের সাথে আমরা আরসেপ, তারপর সেক্রেটারি ডায়ালগ পার্টনারের সাথে সংযুক্ত হতে যাচ্ছি। সুতরাং ওই সম্পর্কটাও মালয়েশিয়া আমরা ব্যবহার করতে চাই আসিয়ান নেটওয়ার্ক জন্য। তাছাড়া রোহিঙ্গার ক্ষেত্রে আসিয়ান এবং বিশ্বব্যাপী মালয়েশিয়া একটা আমাদের জোরালো সমর্থক। সুতরাং ওই বিষয়গুলোই আর আলোচনায় আসবে। তো আমার বক্তব্যের মূল সুরটা হলো অবশ্যই আমরা কর্মী নেবার জন্য মালয়েশিয়াকে অনুরোধ করব, কিন্তু এই সফরে আরো যে ডাইভার্স জরুরি কম্পোনেন্টগুলো আছে দ্বিপাক্ষিক সম্পর্কে, সেগুলো আলোচনা হবে। চীনের ক্ষেত্রেও তাই।
Last question, this should be the last question, আমি please. একটু জানতে চাচ্ছিলাম, এবারে যে বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট, সেখানে একটি বড় অংশ জুড়ে আছে বিদেশি ঋণের বিষয়টা। আমরা এবার বাজেট সহায়তা বা বাজেট সহযোগিতার কোনো প্রস্তাব চিনতে দিব কিনা, যেটা আমরা যদি দেখে থাকি 2014 সালে বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের একটা প্রপোজাল দিয়েছিল। আরেকটি একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের একটি অবস্থান ছিল, আমরা বৈদেশিক কোনো নেতৃত্বে যদি দেখি যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন IPS সেখানে অংশ নিব কিনা, সেটার একটা নির্দেশনা ছিল। তারপরে বাংলাদেশ একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এখনই কোনো বৈশ্বিক সহযোগিতা বা প্ল্যাটফর্মে যুক্ত হব না। যদি দেখি IPS এর এগেনস্টে চীনের শি জিনপিং এর যে উদ্যোগ, সেই উদ্যোগ ঘোষণা করা হয়েছে, সেটা আমাদের বড় ভাইরা বা বিশ্লেষকরাই বলে থাকে। তো এই মুহূর্তে আমরা সেই আগের যে অবস্থান, সেই অবস্থান থেকে সরে এসেছি কিনা, যে আমরা চীন বা পরাশক্তির নেতৃত্বাধীন কোনো প্ল্যাটফর্মে যুক্ত হব, আর চীনের কাছে বাজেট সহযোগিতা চাইবে কিনা। আমি একটু কমপ্লেন্ট করতে চাই স্যার, সেটা হলো যে লোন, আমরা প্রজেক্ট ভিত্তিক কোনো লোন আমরা চাই না, সেটার পরিমাণ কেমন আছে? আমি আবারও বলি যে নেতৃত্ব পর্যায়ে সম্ভাবনাগুলো আলোচনা হয়। আপনারা যেটা বলছেন, ধরেন মানে জাস্ট এটা কোট করার জন্য না, ক্যামেরাটা সরায় রাখেন, এটা আমি বলি একটা প্রজেক্টের আলোচনা যখন হয়, তার একটা ফিজিবিলিটি স্টাডি হয়, তারপর তার একটা ইঞ্জিনিয়ারিং স্টাডি হয়, তারপর ফাইন্যান্সিং এর প্রশ্ন আসে। সেই ফাইন্যান্সিং এর এটা কেমন ধরনের ফাইন্যান্সিং, আমরা লোন নেব, গ্রান্ট নেব, ব্লেন্ডেড ফাইন্যান্সিং, এগুলো সব এইগুলো এটা অপারেটিভ লেভেলের ডিসকাশন। হ্যাঁ, আমরা 100 টাকা 200 টাকা, 100 মিলিয়ন ডলার, 200 মিলিয়ন, এই ধরনের আলোচনাটা হয় না। হয়তো কি ধরনের আলোচনা হয়, আলোচনাটা হয় যে আপনারা এতে অর্থায়ন করতে রাজি আছেন, ওনারা হয়তো বলেন আছি, তারপরে এটা অপারেটিভ লেভেলে আলোচনা হয়। সুতরাং স্পেসিফিক অ্যামাউন্ট জানতে চাওয়া আসলে মানে ভিজিটের নেচার সম্পর্কে এটা আরো ওয়ার্কিং লেভেলে সচিব পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে আলোচনার বিষয়, ঠিক নেতৃবৃন্দ পর্যায়ে আলোচনা। বাজেট সহায়তা চীন দিয়ে থাকে না। একটা কোশ্চেন, লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন প্লিজ। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হয়, একটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে। আমরা সেই বেশ কিছু আগে সেই ফিজিবিলিটি স্টাডিটা আমরা রিভিজিট করছি এগুলো, এবং ফিজিবিলিটি রিভিজিট করার পর আবার যেটা বললাম, রিজার্ভার, ড্যামের সাইজ, এগুলো আসবে, তারপর সমস্ত আলোচনা হবে। সুতরাং এই পর্যায়ে উই আর নট এট দ্যাট স্টেজ ইয়েট। থ্যাংক ইউ নাফিস আর নম্বর, থ্যাংক ইউ এভরিওয়ান। যাদের প্রশ্নের উত্তর দেই নাই তাদেরকে বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ।